যে সময়টাতে, অর্থাৎ ওরা আমাদের ইতিহাসটাকে দেখিয়ে দিয়েছেন, আলোচনার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন কী কী ইতিহাস আরও উঠে আসা উচিত। আমি প্রথমে দুটো ঘটনার কথা বলি। আমি যখন প্রথম দক্ষিণ কোরিয়াতে গিয়েছিলাম, সেখানে অনেকদিন আগের ঘটনা, মিসেস কিম ইয়াং শিক, আমি দেখলাম যে উনি রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, এগুলো কিন্তু ওই দক্ষিণ ভারতীয় সাউথ কোরিয়ান ভাষায়, দক্ষিণ কোরিয়ার ভাষায় উনি কিন্তু অনেক লিখেছেন, অনুবাদ করেছেন এবং একটা নতুন পথের সৃষ্টি হয়েছে। সবচেয়ে মজা হলো যখন চিনতে এসে গেলাম, সেখানে দেখলাম যে বিমানবন্দরে যারা আমাদেরকে নিতে এসেছিলেন, প্রথমে যখন দূর থেকে বলেছি কেমন আছেন, আমি তো বুঝতে পারছি না কোন দিক থেকে বাংলা কথাটা ভেসে আসছে। তাকে দেখলাম যে যারা এসেছেন বেজিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং তারা বাংলা ভাষা নিয়ে রীতিমতো পড়াশোনা করেছেন, কারণ তারা রবীন্দ্রনাথকে জানতে চান। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রসঙ্গে একটা ছোট্ট রেফারেন্সের কথা আমি বলবো, সেটাও খুব গুরুত্বপূর্ণ। জাস্ট 3-4 দিন আগে আমার একটি গান একটি অনুষ্ঠানের প্রয়োজনে গাইতে হয়েছে। এই গানটি আমি যখন শুনলাম এবং আমাকে যখন তিনি তালবাদ্য শিল্পী ফোন করে বলছেন যে স্বরলিপিতে এই তাল লেখা আছে, তখন আমি তাকে গানটা দেখে বললাম এটা কিন্তু এভাবে যাবে না। এবার গানটাকে আমার হয়তো অল্প শোনা ছিল বা শোনা ছিল না, এরকম হতে পারে, আমি কিন্তু মনে করতে পারছিলাম না। এবার স্বরলিপি থেকে গানটা যখন আমি একটুখানি গাইতে শুরু করলাম, তখন আমার মনে হলো যে এই সুর অবলম্বনে আমাদের যে সঙ্গীতের যে আন্দোলন বিভিন্ন সময় হয়েছে, রাজনীতিকে ঘিরে যে সঙ্গীত হয়েছে বা এমনিভাবে হয়েছে, গণনাট্যের গান এবং আইপিটি এর গান, সেই সুরের আমি কিন্তু রেফারেন্স পাচ্ছি। কিন্তু আমি ওটাকে নিয়ে আরেকটু ঘাটতি গিয়ে দেখলাম যে ওটা কিন্তু আসলে হচ্ছে ফরাসি রাষ্ট্রীয় সঙ্গীত থেকে নেওয়া, এবং গানটি সৃষ্টি করেছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর গানটি সৃষ্টি করেছেন এবং গানটি যদি প্রপার অর্কেস্ট্রেশনের পর্যায়ে যাওয়া যায় তাহলে বোঝা যাবে যে গানটি কি। তাহলে দেখা যাচ্ছে যে এর পাশাপাশি যদি আমরা ঠাকুরবাড়ির গানের কথা তো আসতেই পারে, ব্রহ্মসঙ্গীতের কথা আসতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যখন ব্রাহ্ম সমাজে যখন উপাসনা হয় তার কথা আসতে পারে, মন্দিরের ক্ষেত্রে তো বটেই, আমাদের প্রচুর বিষয় নিয়ে ওরা বললেন এবং আলোচনা করলেন, সেগুলো রয়েছে। তার মধ্যে অজস্র আমাদের রত্ন ছড়িয়ে রয়েছে এবং সেই রত্নগুলোকে নিয়ে রবীন্দ্রনাথ অসাধারণভাবে কিন্তু টুকরো টুকরো করে রেখে দিয়েছেন, যেগুলো কিন্তু রবিরাগ রেখা বা রবীন্দ্রনাথের নিজের পথ তৈরি হয়ে গিয়েছে। এবার কথাটা হচ্ছে আমরা যখন বাংলা ভাষার মধ্যে দিয়ে যাব, তখন রবীন্দ্রনাথের গানগুলো আমরা যদি পড়ি, প্রথমে যদি দেখা যায় যে মানে আপনাদের জিজ্ঞেস করলে আপনারা বলতে পারবেন যে, যদি বলি যে এক্ষুনি বলুন যে রবীন্দ্রনাথের অ দিয়ে কটা গান আছে, এক্ষুনি আপনাদের মনে পড়ে যাবে। যদি বলি আ দিয়ে কটা গান আছে, সেটাও আপনাদের মনে পড়ে যাবে। কিন্তু একটা কথা আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করছে যে এক্ষুনি কোন গানের কথা আপনাদের মনে পড়ছে, যে আপনাদের কার সাথে কার মিল হচ্ছে, আমি দেখার জন্য জানতে চাইছি। যে কেউ বলুন, এনিবডি। ওটা ব্রহ্মাস্ত্র ছুড়ে দিল। কিন্তু কেন ব্রহ্মাস্ত্র ছুড়ে দিল বলছি, এই গানটা একটুখানি দু লাইন শোনার দরকার আছে। আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই, তোমার ছাড়া ঠিক আছে। এবার যে বললেন যে আমারও পড়ানো আছে এই গানটার কথা, আপনি কি বলতে পারবেন গানটার বয়স কত?
পারবেন না, হয়তো পারতেও পারেন। এই গান রবীন্দ্রনাথ 1888 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন মায়ার খেলা গীতিনাট্যে। তাদের গানটার বয়সটা ভাবুন। জেনে শুনে বিষ করেছি পান, দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। আমাদের যেমন মোহাম্মদী ইতিহাসের কথা বলছিলেন, সুমন ইতিহাসের কথা বলছিল, তেমনি রবীন্দ্রনাথের গানের অর্থাৎ একটা সময় আমরা পৌঁছে যাওয়ার পর কোন ইতিহাসে পৌঁছলাম। এবং সব থেকে মজার কথা যেটা, যে আপনি বা আপনারা গানটার যে চরিত্র শুনেছেন বা শুনছেন, এখন যেভাবে গাওয়া হয়, গিটার দিয়ে গাওয়া হতে পারে, পিয়ানো দিয়ে গাওয়া হবে, গানটা কিন্তু খোলের সঙ্গে গাওয়া হতো। এই যে জায়গাটা ছিল মায়ের খেলা গীতিনাট্যটাকে দেখতে গেলে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গানটাকে আবিষ্কার করার চেষ্টা করব। দিয়ে বলেছে আমারও পড়ানো যাওয়া চাই, কিন্তু একটা গান আমাদের দু লাইন সবার গাওয়া উচিত দিয়ে। কোন গানটা বলুন তো? ইয়েস, এটা সবাই একটু হোক। এখন সবাই বসে আছে, নাও লিখে বলা হবে 1 2 3 4। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তারি মাঝখান আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। আমার মাথায় নিশ্চয় প্রশ্ন থাকবে যে অসমীয়া ভাষায় বা ওড়িয়া ভাষায় আকাশ ভরা কেউ করেছেন কিনা। অন্যান্য অনেকগুলো ভাষায় কাজ হচ্ছে আমি জানি, কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা যে জায়গা থেকে বলছি, আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে বাংলা ভাষার মাধ্যমে আমাদের বিশ্ব দর্শন হয়েছে, এবং বিশ্ব সঙ্গীতের দর্শন হয়েছে, আমাদের অনুভূতির দর্শন হয়েছে, আমাদের প্রেম বিরহের দর্শন হয়েছে, আমাদের মিলন বিচ্ছেদের দর্শন হয়েছে, আমাদের সুখ দুঃখের দর্শন হয়েছে। এই যে জায়গাটা, একটা গান আমি একটুখানি সঙ্গীতা তোমার জানা আছে, একটুখানি দু লাইন গাইতে বলছি, মহাবিশ্বে মহাকাশে। এই গানটা আমার যে জায়গাটা, এই যে আকাশ ভরা বলুন বা মহাবিশ্বে মহাকাশে বলুন বা আরো অনেক গান বলুন, যেই গানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ যে বিশ্ব দর্শন করেছিলেন, সেটা আমরা গানের মধ্যে পাচ্ছি। যে গানের মধ্যে আমরা আমাদের নিজেদেরকে খুঁজে পাই, নানানভাবে খুঁজে পাই এবং সেখানে আবিষ্কার করতে চেষ্টা করি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন সঙ্গীত চর্চা করছি, আমরা বাংলা ভাষা নিয়েও যখন চর্চা করছি, তখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গানটা কতটা পড়ছি এবং সেটা পড়ে কতটা বোঝবার চেষ্টা করছি, এবং তার মাধ্যমে কোনো বিশেষ কোনো ধরনের
রেফারেন্স উঠে আসছে কিনা সেটা আমরা বুঝতে পারছি কিনা। কিন্তু অনেক গান আছে যে গানের মধ্যে দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে সাংঘাতিক সমস্ত আমাদের দিক দর্শন রয়েছে। আমি একটা গান বলছি আপনাদেরকে, ধরুন তুমি রবে নীরবে, এটার কথা সবারই জানা। এখানে সঞ্চারিতে আছে জাগিবে কাকি তব করুণ আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। এই জায়গা থেকে প্রখ্যাত কিংবদন্তি সুরকার যিনি আমার কাকা হন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে এই যে তব অঞ্চল ছায়া মরে রইবে ঢাকি। আমরা ছোটবেলায় বড় হই মায়ের আঁচলে। আমি আমাদের কথা বলতে পারি, ছেলেদের কথা বলতে পারি। পরবর্তীকালে স্ত্রীর আঁচল ধারা আমরা, তারা আমাদের রক্ষা করেন, আমাদের কন্যারা আমাদের রক্ষা করেন। আর কাজী নজরুল বলছেন যে শ্মশানে জানিছে শ্যামা মা, অন্তিমে সন্তানে নিতে কোলে, জননী শান্তিময়ী বসিয়া আছে ওই, চিতার আগুন ঢেকে স্নেহ আচলে। তাহলে তব অঞ্চল ছায়া যখন আমি বলবো, তখন আমি সেই অঞ্চল ছায়াটাকে যদি কখনো ভেবে বসি যে একটা বিশেষ অঞ্চলের কথা বলা হচ্ছে, মানে প্রদেশের কথা বলা হচ্ছে, তাহলে খুব মুশকিল। এইখানে যে জায়গাটা আমাদের প্রতিমধ্যে হয় কি প্রতি 10 বছরে, আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে 30 বছরের গানে মানে বুঝলাম না, 40 বছর কি ভাবলাম বুঝেছি, 50 বছর কি বললাম 40 বছরটাও বুঝিনি। এবং গান বাজনার যে বিশাল সমুদ্র, এই সমুদ্রের জায়গাটা ধরতে গেলে আমরা, এই যে কীর্তন নিয়ে এত কথা হলো, গৌরী নৃত্য নিয়ে এত কথা হলো, প্রত্যেকটি বিষয় ওরা এত সূক্ষ্মভাবে বলছিলেন, এবং সেই জিনিসটা আমাদের ছিল বলে আমরা কিন্তু পরবর্তীকালে আমরা রবীন্দ্রনাথকে দেখলাম যে তিনি সেইভাবে সব কিছু সংরক্ষণ করে তিনি রেখে গেছেন, তিনি ছবি এঁকে গেছেন গানের মধ্যে দিয়ে, এমন যে গানের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জায়গায় পৌঁছতে পারি। একটি গান আমি 2 লাইন গাইছি, একটি অদ্ভুত ঘটনার কথা আপনাদের বলে। সেটি হচ্ছে যে আমি উত্তরবঙ্গে গান করতে গেছি কোচবিহারে। আমার সেদিকে প্রথম অনুষ্ঠান ছিল, কলকাতা ফেরার তারা ছিল, কলকাতায় গল্পের সকালে অনুষ্ঠান। আমি একটি গান গাইলাম, সেই গানটি গাইবার পরে একজন মহিলা তিনি আমার কাছে দৌড়ে এলেন, বয়স্ক মানুষ, এবং বুঝলাম তিনি তার স্বামী হারাতেন। তিনি আমার হাত ধরে হাওয়া হাওয়া করে কাঁদতে আরম্ভ করলেন। আমি তখন বললাম যে হঠাৎ কি এমন ঘটল? না, তুমি যে গানটা গাইলে সেই গানটা আমার জীবনের এক সাংঘাতিক ঘটনাকে মনে করিয়ে দিল। উনি বলছেন যে ওনার 13 বছরের কন্যা আমাদের কালের কালো আধারে বিলীন হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাবে। আমি গিয়েছিলাম রবীন্দ্রনাথের উর্বশী কবিতার গানটি, একটুখানি 2 লাইন গাইছি। আমি ভাবলাম যে কিভাবে গানটা তাকে স্পর্শ করলো। একটু স্পিচটাকে একটু চড়িয়ে দিই, ঠিক আছে? ওরা তুমি থাকেন। নভ মাতা নহ কন্যা নহ সুন্দরী রূপসী হে নন্দনবাসী উর্বশী নহ মাতা নহ কন্যা গোষ
এই যে গানের মধ্যে দিয়ে আসছে, দ্বিধায় জড়িত পদে কম প্রবক্ষে নম্র নেত্রপাতে স্মিত হাস্যে নাহি চলো লজ্জিত বাসর সজ্জাতে অর্ধরাতে। কবিতা যখন উর্বশী, যখন এইভাবে যখন বিষয়টা আসছে, তখন বুঝে নিতে হবে যে স্মিতহাস্যে নাহি চলো লজ্জিত বাসর সজ্জাতে অর্ধরাতে। নহ মাতা নহ কন্যা নহবধূ সুন্দরী রূপসী হে নন্দনবাসী রূপসী। আমি গানটা গেয়েও বুঝিনি যে আমি কারোর মনের মধ্যে এভাবে প্রবেশ করতে পারি, কিন্তু আমি তো প্রবেশ করিনি। করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, করেছে বাংলা ভাষা। এই যে জায়গাটা, আমি আ দিয়ে শুরু করলাম, অ দিয়ে আ দিয়ে প্রত্যেকটা যে বিধবিধানের যেটা আপনার সূচিপত্র যদি সাজানো, যেভাবে রবীন্দ্রনাথ সাজাইয়েছেন সেটা যদি দেখেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলেছিলাম যে বিশ্ব সঙ্গীতের দ্বার আমাদের খুলে দিয়েছেন। ধরুন আমরা সব জায়গায় আগুনের পরশমণি গাই, আমরা তুমি আমাদের পিতা গাই, কিন্তু আমরা কখনো কি ভাববার চেষ্টা করেছি? নিশ্চয়ই করেছি যে এই গানের মধ্যে যে সুরের যে উপাদান রয়েছে সেটা আমাদের কিন্তু কখনো মনে হচ্ছে যে আগুনের পরশমণি আমরা কোনো চার্চের মধ্যে দাঁড়িয়ে গাইছি, আমরা কোনো মন্দিরের সামনে গাইছি। আবার যখন আমাদের কোনো মানুষ যখন চলে যান, তার শেষ যাত্রা তো গানটা আমরা করি। তাহলে সেটা তো বাংলা ভাষার জোর। এবারে ধরুন যদি আমরা ভাবি যে রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে যে আমরা রাগরাগিনী দেখবো, দেখতে পারি, দেখতেই পারি। আমরা যদি সেখানে দেখি যে আমরা সেটাকে বিচার করতে বসবো, আমরা বিচার করতে পারি, কিন্তু গানটা আমার মনের মধ্যে গিয়ে আমাকে কোথাও গিয়ে হিট করছে কিনা, আমাকে কোথাও গিয়ে ধাক্কা মারছে কিনা, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। আমাদের অনেকেরই বাড়ি যাওয়ার তারা ধাক্কা মারছে, সেটা অবশ্য কিছু করার নেই, কিছু মনে করবেন না। আমি আপনাকে বলিনি, আসলে কথাটা হচ্ছে যে আমি একটা জিনিস ছোট্ট কথা বলবো, এরকম জায়গাতেই বলা উচিত, সেটা হচ্ছে আমি নিজে 7 ঘন্টা অ্যাটেস্টেড বসে থাকতে পারি। আজকে যখন আমরা বসে বসে শুনছিলাম, আমাদের বলতে আসা তো আপনাদের মতো মানুষদের জন্য, এবং আপনারা না থাকলে আমরা নেই। কিন্তু তার কারণটা হচ্ছে যে আপনাদের প্রচন্ড একটা জায়গা আছে আমাদেরকে, আজকে আমাদের আলোচনার প্রসঙ্গে সহজ পাঠের প্রসঙ্গ এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের বাচ্চাদের আমরা কতটা শেখাচ্ছি যে দুর্দেশী সেই রাখাল ছেলে বা তোমারই দেহে পারিস স্নেহে। আমরা যে পরিমাণে আজকে আমরা অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম, কিন্তু যদি কোনো বাদ্যযন্ত্রের বাজনা যদি ট্রেন্ডি হয়, ট্রেন্ডি ইন দ্য সেন্স হতে যা চলছে, আমরা তো সমসাময়িককে স্বাগত জানাবই, কিন্তু যখন ধ্রুপদী ঐতিহ্যের কথা আসবে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ভাবনা চিন্তাটাকে অন্যভাবে প্রসারিত করতে হয়। ধরুন আমি একটা রবীন্দ্রনাথের গানের কথা বলছি, নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র, তুমি চক্রমুখর মন্দ্রিত, তুমি বজ্রবন্যী বন্দিত, তুমি তবস্ত বিশ্ববক্ষ ধ্বংস ধ্বংস বিকরদন্ত। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদেরকে চর্চার বিষয়। এই চর্চাটা যদি না থাকে, আমরা রবীন্দ্রনাথের গান গাইবো, পাশে গিয়ে উনি একটা সোর্স থেকে গান নিয়েছেন, হয়তো একটা ইংরেজি গান থেকে নিয়ে গান করেছেন, আমি ইংরেজি গানটা গাইলাম, আমি রবীন্দ্রনাথের গানটা গাইলাম, পাশাপাশি আমি কিন্তু বোঝাতে পারলাম না যে কি হচ্ছে ব্যাপারটা। আজকে ধরুন রবীন্দ্রনাথ তো বিভিন্ন জায়গা থেকে গান নিয়ে, আজু রঙ্গ খেলত ভোরে ব্রজ মে ধূপ মচোরে, আজু রঙ্গ। আপনারা ভাষা মানে সবাই বুঝতে পারছেন। ধ্রুপদ শুনেছিলেন ধামার তালে, বেহাগ রাগে, উনি বললেন জাগে না
সুন্দর ভজনাগর কীরস এখানে ছিল। এবার উনি বলছেন জাগে নাথ জ্যোৎস্না রাতে, অর্থাৎ রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে আপনি যে আমরা যে ভক্তি চেতনার কথা বলি, আমরা যে পূজার কথা বলি, আমরা যে প্রার্থনার কথা বলি, আমার মনে আছে যখন সুমন গান শেষ করছে তখন সুমন শেষ করলো যে হরিনাম দিয়ে, তাই তো? এবার কথা হচ্ছে রবীন্দ্রনাথ কি বলছেন, বলো ভাই ধন্য হরে বাঁচান বাঁচেন মারেন মরে, বলো ভাই ধন্য হরে। আমার কথা হচ্ছে এই যে জায়গাটা আমরা বুঝি এর মধ্যে কীর্তন রয়েছে, এর মধ্যে খোলও রয়েছে, এর মধ্যে হরিনামও রয়েছে, কিন্তু হরিনাম মানে রবীন্দ্রনাথ ও একটা বলেছিল যে কথা, ওই ভানুসিংহের কথা বলছে যে মরণরে তু মম শ্যাম সমান। এই গানটা আমাদের ক্লাসে খুব করানো হতো, যে মৃত্যুকে কিভাবে তাকে বলা হচ্ছে তু মম শ্যাম সমান। রবীন্দ্রনাথ নিজেরই তো লেখা। এখন এই যে জায়গাটায় দাঁড়িয়ে আমরা যখন গানকে নিয়ে আলোচনা করব, সেই জায়গায় দাঁড়িয়ে মনে মনে আমরা সবাই গান করি। এখানে এমন কেউ নেই যে মনে মনে কেউ গান করছেন না, হ্যাঁ করতে বাধ্য। কোনো একটা সময় একা দাঁড়িয়ে গান করতে হবেই, এবং সেইটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজস্বতা। এবং সেখানে দাঁড়িয়ে আপনি বাংলা গান পরবর্তী যুগে রবীন্দ্রনাথ থেকে আজকে পর্যন্ত যে বাংলা গান, সেই জায়গাটা রবীন্দ্রনাথের একটা গান আমি একটু আর্য থেকে শুনতে চাইব, সেটা হচ্ছে নিশিনা পোহাতে। একটুখানি গাও, তারপর আমি গানটা প্রসঙ্গে একটুখানি আসছি কেন এটা বলছি, আমার পরে হয়ে এসছে। নিশিনা পোহাতে জীবন প্রদীপ জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও প্রিয়া, তোমার অনদিয়া নিশিনা পোহাতে। সুদূর আমেরিকা থেকে এসছে, ওদেরকে আমি নিয়ে এলাম। তার কারণ হচ্ছে যে আমি কলকাতা থেকে অনেক ছাত্রছাত্রীকে বলতে পারতাম, কিন্তু ওরা কীরকম কাজ করছে এবং সেটা বাংলা ভাষার দৌলতে, রবীন্দ্রসঙ্গীতের দৌলতে হচ্ছে। আর যদি তুমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স একটু চট করে শেয়ার করো, আমাদের সময় প্রায় হয়ে এসেছে। আমি অ্যাকচুয়ালি স্কুলে যখন মানে কলেজে আমি 18 বছর বয়সে বিদেশ পাড়ি দিই। তো আমি তখন থার্ড ইয়ারে আমার কলেজে একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের সময়, ওটা অ্যাকচুয়ালি ভাষা দিবসের সময় ছিল, ওই সময়টাতেই 20th ফেব্রুয়ারির ওই উইকটাতে। তো আমার বন্ধু মানে গল্পটা হচ্ছে যে রবীন্দ্রনাথের মূলত আমি আমার গীতবিজ্ঞানের পড়াশোনা এখানে স্কুলে থাকাকালীন, তো আমার রবীন্দ্রনাথটাকেই আমি মানে তুলে ধরতে চেয়েছিলাম, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল রিপ্রেজেন্ট করতে চেয়েছিলাম। তো তখন আমার বন্ধু ম্যাক্স হ্যানসেন আর গুস্তাভো মার্টিন, একজন ব্রাজিলিয়ান একজন আমেরিকান। তো মজার কথাটা হচ্ছে গানটা ফর এক্সাম্পল দুটো গান করেছিলাম আমার এখন যতদূর মনে আছে, কতবারও ভেবেছিলাম। ওটার ইংলিশ ওয়েস্টার্ন মিউজিকের একটা রবার্ট ক্লজ প্রবলি ওনার গানের সাথে ইন্সপায়ার্ড। তো ইংলিশ গানটা হচ্ছে Bring to me na 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 I will love me, মানে অবভিয়াসলি কতবার ভেবেছিলাম তো আপনারা জানেন, সবার জানেন। তো মজার ব্যাপারটা হচ্ছে আমরা মানে আমার দুই বন্ধু, আমার খুব মানে প্রিয় বন্ধু, তারা খুবই বাংলা ভাষায় রবীন্দ্রনাথের ব্যাপারে খুব করে মানে ইন্টারেস্টেড ছিলেন। তো আমরা ইংলিশ গানটা গেছিলাম দুজন সাউথ এশিয়ান ছেলে, মানে বম্বের আরেকটা ছেলের সাথে আমি করেছিলাম, আমি বাঙালি। আমরা সাউথ এশিয়ান গেছিলাম, আমরা তাকে দিয়ে বাংলা ভাষাটা গাইয়েছিলাম, মানে এটাই ছিল টুইস্ট। তো আমি স্যারকে সেই প্রসঙ্গেই গল্প করছিলাম। তো গুস্তাভো আর ম্যাক্স বাংলা ভাষায় গেছিল, যতটাই ভেঙে হোক, ফোনেটিক্যালি আমি ইংলিশেই পড়েছিল ওরা। বাট সেটা একটা বড় আমার জন্য আমি বলবো স্টুডেন্ট কালে অ্যাচিভমেন্ট, যে তারা দুজনে গুস্তাভো জ্যাজ মিউজিশিয়ান ছিল, ব্রাজিলিয়ান বসা নোভার মিউজিশিয়ান ছিলেন, আর ম্যাক্সও পড়াশোনা করছিল মিউজিক নিয়ে। তো তাদেরকে যে আমি মানে অ্যাটলিস্ট একটু কিউরিয়াস করতে পেরেছিলাম বাংলা ভাষা আর রবীন্দ্রনাথের ব্যাপারে, সেটা তখনকার সময় আমার খুবই একটা আমি বলবো আমি খুবই মানে গর্বিত ছিলাম সেই ব্যাপারে।
এটাই শেয়ার করলাম। যাই হোক, আমরা আমাদের আলোচনা অনেক দীর্ঘায়িত হতে পারতো যদি, কারণ প্রত্যেকে যে আলোচনা করছেন প্রত্যেককে একটা করে পুরো সেশন মানে 2টো থেকে 6টা অবধি দিলে তবে আমরা ওটা কিছু শিখতে পারতাম, সেটা তো সম্ভব ছিল না। কিন্তু কথা হচ্ছে হ্যাঁ আনন্দ ধারা বইছে বলে আনন্দ বলছিল তো বোধহয় সবাই মিলে গাইলে ভালো হয় না? আমার হলে একটা মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেয়েছিল জানেন তো, সেটা হচ্ছে মৌমাতিকে ডেকে বলবো তুমি একটু স্টেজে এসো, একটা লাইন গাই, তুমি একটু নাচো। লোকে আপনারা ইচ্ছে তো এসো, দু লাইন গাইবো, 2 লাইন নাচ, লোকে দেখুন না, এসো না, না আকাশ বলো না, তুমি এসো বলছি আমি কি বলি। না নৃত্য জানলাতে বলবো না, যদি বাই চান্স স্কিপ করতে গিয়ে হয়ে যায় বেশ লাগবে। আমার মনে হয় এরকম একটা ঐতিহাসিক ঘটনা হয়ে গেল। একটা জোরে মোবাইলের জন্য হাততালি হোক প্লিজ। নো প্রবলেম, তুই ওই দিকটা করো, তাহলে এদিকে তারটা আছে তো। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ বলি আমি তারে বলি। আরেকটা স্ট্যান্ডা, একটা স্ট্যান্ডা। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে প্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ বলি আমি তারে বলি। Big clap for Mohan. ফাঁকাইনি, তবে সুমনের কীর্তনের সাথে গাইতে বলতাম, আজকে সেটা একদমই একদম ঠিক বলেছো, একদম। আমাদের উনি বলছেন আনন্দধারা বলছি ভুবনে এটা দিয়ে শেষ হতে পারে, সত্যি আনন্দধারা বলছি ভুবনে সেটা আমরা কিভাবে দেখবো। এই আমাকে আমার মনে আছে তাহলে লিরিকটা একটু দেখে একটু। তার আগে বলি আপনাদের সবাইকে অনেক শ্রদ্ধা জানাই। দেখি আমার উপর রাগ করবেন না কিন্তু, আপনার যাওয়াটা মনে হয় আটকে দিয়েছিলাম মনে হচ্ছে। এই আনন্দধারা বলছি বলতে অ্যাকচুয়ালি মোহর্তি যেটা গেয়েছেন সেটা পরবর্তীকালে ভিবাল সারা স্বরলিপি করেছিলেন। এর একটা যেটা সুর আছে সেটা অ্যাকচুয়ালি মিশ্র মালকোষের যে সুরটা স্বরলিপি তাদের সেটা একটুখানি আলাদা। আমি একটু গাইছি, আপনারা কে কে গাইলেন প্লিজ হাত তুলবেন। এই সামনে থেকে দুজন
মাত্র এটা জন? হ্যাঁ, আচ্ছা, 3 নদী থেকে আছে। আমার দুজন ছাত্র আছে, ওদেরকে একটু ডেকে নিন মঞ্চে। হ্যাঁ, একজন হচ্ছে ডক্টর অর্পণ রক্ষিত, ও আমার আন্ডারে পিএইচডি করেছে, বিশ্ব বাংলাতে পড়াচ্ছে এখন। আর শুভদীপ দত্ত, ও জাস্ট লন্ডন থেকে ফেরত এসেছে, ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করে ও একটা বড় চাকরিতে রয়েছে। দুজনে খুব ভালো গান করে। দাঁড়িয়ে আমার পাশে চলে যায়। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী অমৃত রস উথলে যায়, অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণধারা জীবনে কিরণে আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, বসিয়া আছো কেন আপন মনে, সার করি মগন কি কারণে, চারিদিকে দেখো জানি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, চারিদিকে দেখো জানি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়া রহু শূন্য জীবনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। রবীন্দ্রনাথের গানের একটু বললে শেষ হয় না, তবুও আজকের দিনের তাকে, আজকের যে দিন, তার প্রতি প্রণাম জানিয়ে 2 লাইন গাইতে হবে আমাকে। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম সার্থক জন্ম তোমায় ভালোবেসে
রে